ওয়েলকাম টু সৌরভ ক্লাসেস। এখনকার আলোচনার বিষয় তাপ সম্পর্কে। এটি সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায়। তাপ সম্পর্কে এখনকার এটা প্রথম ক্লাস। এরপরে আরও একটি ক্লাসে তাপ সম্পর্কে আরেকটি ভিডিও আপলোড করব, সেটাতে বাকিটা থাকবে। যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয় তার জন্য নোটিফিকেশন বেল ক্লিক করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম আসছি যে তাপ যেটা আমরা পড়বো আজকে, সেই তাপটা কি? তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে, যেটা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। অর্থাৎ তাপ এমন একটা জিনিস যেটা যদি কোনো বস্তু গ্রহণ করে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে গরম হবে এবং যদি বর্জন করে সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে। ওকে, এই হচ্ছে তাপ। এবার তাপ সম্পর্কে আরও বিস্তারিত জানলে তবেই অ্যাকচুয়ালি বুঝতে পারবো তাপটা কি। আচ্ছা, এই তাপ দিলে এর ফলাফলটা কি হয় সেটা একবার দেখে নেওয়া যাক। এই যে তাপ দেওয়ার ফলে যে কতগুলো পরিবর্তন হয় বস্তুর, ঠিক আছে, সেই পরিবর্তনগুলো কি কি, এই টোটাল 5টা পরিবর্তন এখানে দিয়েছি। যে পরিবর্তনগুলো হয়, 1 নম্বর হচ্ছে অবস্থার পরিবর্তন, 2 নম্বর হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তন হয় এবং 3 নম্বর আয়তনের পরিবর্তন হয়, 4 নম্বর রাসায়নিক পরিবর্তন হয়, 5 নম্বর আলোক শক্তির সৃষ্টি। এই তাপের ফলে এই 5টা পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো কিভাবে হচ্ছে সেটা আরও বিস্তারিতভাবে জেনে নেব। প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনটা কিভাবে হয় সেটা দেখে নিই। কঠিন থেকে কঠিন পদার্থে যদি বা তাপ দেওয়া হয় সেটা তরলে পরিণত হয়, আবার যদি তরল পদার্থে তাপ দেওয়া হয় সেটা আবার গ্যাসে পরিণত হয়। কিভাবে এটা হচ্ছে বুঝে দিই। এটা ধরে নাও বরফের টুকরো, এটাকে যদি তাপ দেওয়া হয়, এটা কি ছিল, কঠিন ছিল বরফ, সেটা থেকে আস্তে আস্তে জল হয়ে গেল, তাহলে কঠিন থেকে তরল হয়ে গেল। এই জলটাকে যদি আবার তাপ দেওয়া হয়, জলটা আবার বাষ্পে পরিণত হবে, তাহলে কঠিনকে তাপ দিলে তরল, তরলকে তাপ দিলে আবার গ্যাস। ঠিক সেমভাবে যে গ্যাস রয়েছে, গ্যাসটাকে থেকে যদি বা তাপ নিয়ে নেওয়া হয়, যদি তাপ কমিয়ে দেওয়া হয় তখন সেটা জলে পরিণত হবে, জল থেকে যদি আবার তাপ নিয়ে নেওয়া হয় তখন সেটা বরফে পরিণত হবে, পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে তাপের ফলে কি হচ্ছে, এই অবস্থার পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। এছাড়াও কিছু ব্যতিক্রমী জিনিস আছে যেগুলো এই বিষয়টাকে মানে না। যেমন হয়েছে কর্পূর, আয়োডিন, নিশাদল। এগুলো কি হয়, এই যে কঠিন থাকে, এগুলোকে যদি তাপ দেওয়া হয় এটা তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এই যে কর্পূর, নিশাদল, এই যে আয়োডিন, এগুলো কি হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এরপর আসছি 2 নম্বর যে পয়েন্টটা ছিল, এটা তো স্বাভাবিক। এই যে দ্বিতীয় পয়েন্টটা, উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তন। যদি বা কোনো বস্তুতে তাপ দেওয়া হয়, কোনো বস্তু যদি বা তাপ নেয়, ঠিক আছে, কোনো বস্তু যদি বা তাপ গ্রহণ করে তাহলে তার তাপমাত্রা বাড়বে, এবং কোনো বস্তু যদি তাপ বর্জন করে অর্থাৎ তাপ ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার তাপমাত্রা কমবে। এটা একটা ন্যাচারাল বিষয়। এই যে 3 নম্বর যে পয়েন্টটা, আয়তনের পরিবর্তন, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে থাকি। যদি কোনো বস্তু তাপ যদি গ্রহণ করে তাহলে তার আয়তনটা বাড়বে, ঠিক আছে, আয়তনটা বাড়বে, এবং যদি কোনো বস্তু তাপ বর্জন করে তাহলে তার আয়তনটা কমে যায়। এই যে তাপ নিলে আয়তন বাড়বে, এটার উদাহরণ কি হতে পারে, যে রেল লাইনে যে যখন ট্রেন যায় তখন হচ্ছে রেল লাইনে চাকার ঘর্ষণে আবার সূর্যের রোদে রেল লাইনে দৈর্ঘ্য বেড়ে যায়, তার জন্য রেল লাইনের মাঝে ফাঁক থাকে। এটা একটা পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক কি বলা হচ্ছে, যে যখন তাপ পায় ওই যে রেল লাইনটা, তখন রেল লাইনের দৈর্ঘ্য আস্তে আস্তে বেড়ে যায়, যে তার কারণ কি, তাপ নিলে আয়তন বাড়ে। আবার তাপ যখন বর্জন করে দেবে, আবার যখন ওই রেল লাইনটা যখন আস্তে আস্তে রাতের দিকে ঠান্ডা হয়ে যাবে তখন ওর আয়তনটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। কিন্তু সব বস্তু যে তাপ নিলে আয়তন বাড়বে, সব বস্তু যে তাপ বর্জন করলে আয়তন কমবে, এটা কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। যেমন ধরে নাও, এগুলো তাপ বাড়া এবং কমা, এগুলোর ক্ষেত্রে কি করতে হবে, যে এমন একটা বস্তু নিতে হবে যেটা তাপের সুপরিবাহী। যদি আমরা কাঠ নিই, কাঠ নিলে কিন্তু কাঠটা কিন্তু তাপের সুপরিবাহী নয়, সেক্ষেত্রে কাঠের আয়তন বাড়বে না বা কমবে না। এক্ষেত্রে কি হবে, যেগুলো তাপের সুপরিবাহী সেই রকমই পদার্থ নিতে হবে। এছাড়াও আয়তনের পরিবর্তন ঘটে না এমন হচ্ছে কি ব্যতিক্রম কিছু রয়েছে। যেমন কি বরফকে যদি তাপ দেওয়া হয়, ওর আয়তন কি বড় হবে? বড় হবে না, বরং গলে যাবে, ঠিক আছে। ঢালাই লোহা, ওর যদি বা তাপ বাড়ানো হয় ওটা কি আরও আয়তনে বড় হবে? নিশ্চয়ই বড় হবে না, ওটা আস্তে আস্তে গলে যাবে। এই হচ্ছে আয়তনের পরিবর্তন। এরপর আসছি 4 নম্বর ফলাফল।
4 নম্বর ফলাফলটা কি ছিল? রাসায়নিক পরিবর্তন। তাপ দিলে কিভাবে রাসায়নিক পরিবর্তন হয় সেটা এবার বলি। যদি কয়লা পোড়ানো হয়, কয়লা হয়তো পোড়ানো হলো, কয়লা পোড়ালে কী হবে, যে তাপ দিলে তবে কয়লাটা পুড়বে। এবার কয়লা পুড়লে কি হয়, কয়লার মধ্যে কি থাকে? কার্বন। আমরা জানি কার্বন থাকে। যে কয়লার কার্বন যত বেশি থাকবে সে কয়লা তত ভালো জ্বলবে। তাহলে ওই যে কয়লার যে কার্বন, ওটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে কী করে দেখা যাচ্ছে এক্ষেত্রে? তাপ দিলে রাসায়নিক পরিবর্তনও ঘটছে। কার্বন ছিল, কার্বন সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এটা একটা ফলাফল। এরপরে 5 নম্বর যে পয়েন্টটা ছিল, আলোক শক্তির সৃষ্টি। আলোক শক্তির সৃষ্টি যে কীভাবে হচ্ছে, এটা যে প্লাটিনামের যে তার রয়েছে, প্লাটিনামের যে তার, সেটার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিচালনা করা হয়, তাহলে বিদ্যুৎটা যখন যায় তখন প্লাটিনামের তারটা আস্তে আস্তে গরম হয়, অর্থাৎ তাপ বাড়ে। এবার তাপ বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কী হয়, সেটা হচ্ছে আলো বিকিরণ করে, সেটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে আলো উৎপন্ন করে। তাহলে তাপ শক্তি কীতে পরিণত হচ্ছে? আলোক শক্তির সৃষ্টি করছে। এই হচ্ছে 5টা ফলাফল দিয়েছি, আরও কিছু ফলাফল আছে। এরপর এই যে তাপ সম্পর্কে এতক্ষণ জানলাম, এই তাপের একক কি? তাপের দুটো পদ্ধতিতে একক হয়। একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে তাপের একক হচ্ছে ক্যালোরি, এবং এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। এবার এই যে তাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। এখানে একটা ক্যালোরিমিটারের ছবি দেওয়া আছে। তাহলে তাপের একক কি জানলাম? সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল, এবং তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। একটু আগে যে ক্যালোরি ও জুল বললাম, দুটো একক, একটা সিজিএস একটা এসআই। এই ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্কটা কি? এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক কি? ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কিছুই না, সম্পর্কটা এটাই হলো, 1 ক্যালোরি সমান 4.1855 জুল। তাহলে ক্যালোরি আর জুলের সম্পর্ক কি? 1 ক্যালোরি সমান 4.1855 জুল। দশমিকের পরে কিন্তু কেউ বলবে না যে 1855 বা 1855 এরকম কিছু বলবে না। দশমিকের পরে যেটা হয় সেটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে উচ্চারণ হয়, 4.1855। এবার ক্যালোরি জুলসের সম্পর্ক জেনে নিলাম। এবার জানি যে ক্যালোরিটা কি। যে 1 ক্যালোরি বলছি, এই যে ক্যালোরিটা কি? ক্যালোরি আর কিছুই না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই পরিমাণ তাপকেই বলা হয় 1 ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ জল, অবশ্যই বিশুদ্ধ জল হতে হবে, সেই জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপটা লাগবে, সেই পরিমাণ তাপটাকে বলা হয় 1 ক্যালোরি। তাপের একক জেনে নিলাম, তাপের ফলাফল কি হয় জেনে নিলাম। এবার আসছি এই তাপ কয় ধরনের হয়। ঠিক আছে, এই তাপ কি ধরনের হতে পারে? তাপ প্রধানত 3 প্রকার। প্রথমত লীন তাপ, দ্বিতীয়ত বোধগম্য তাপ, তৃতীয়ত বিকীর্ণ তাপ। ওকে, এখানে দীর্ঘইটা পড়ে নে, এটা হচ্ছে বিকীর্ণ তাপ হবে। এই টোটাল হচ্ছে কি 3 ধরনের তাপ। এরপর এক এক করে জেনে নেওয়া যাক কোনটা কি ধরনের তাপ। প্রথম যেটা ছিল লীন তাপ। লীন তাপটা কি? আচ্ছা, আমি দুরকমভাবে বলবো লীন তাপ কি, যার যেটা সহজ মনে হবে তারা সেটাই গ্রহণ করবে। লীন তাপ হলো যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে বলা হয় লীন তাপ। যেটা হচ্ছে তাপ দেওয়া হচ্ছে, কোনো একটা বস্তুকে তাপ দেওয়া হচ্ছে বা কোনো একটা বস্তু তাপ ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে কি হবে, যে পদার্থের বস্তুটার উষ্ণতা বাড়বে না বা উষ্ণতা কমবে না, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ হয়তো বস্তুটা তরল ছিল সেটা গ্যাসীয় হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, যে অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটবে না, এরকমই তাপকে বলা হচ্ছে লীন তাপ। আরও একটা ভাবে বলছি, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে উষ্ণতার পরিবর্তন ঘটানো যাবে না। যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লীন তাপ বলা হয়। তাহলে কি বলছি বিষয়টা, একক ভরের কোনো নির্দিষ্ট একটা ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটানো যাবে না, ঠিক আছে, শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবার তখন অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে ওই যে পদার্থটা, ওটা বাইরে থেকে কিছু পরিমাণ তাপ নিতে পারে বা বর্জন করতে পারে, ছেড়ে দিতে পারে। ওই যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে ওই পদার্থের অবস্থা পরিবর্তন ঘটাবে, সেই পরিমাণ তাপটাকে বলা হয় ওই নির্দিষ্ট পদার্থের লীন তাপ।
ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আবার শোনো, পুনরায় শোনো, তাহলে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। এবার লিন তাপের রিলেটেড কিছু কিছু কোশ্চেন আসে, সেগুলো বলছি। স্নান করার পর ঠান্ডা বোধ হয় কেন? ঠিক আছে, আমরা যখন স্নান করি তারপরে গাটা হালকা ঠান্ডা ভাব হয়, সেটা কেন? স্নান করার পর গায়ে হালকা জল থাকে, এবার সেই যে শরীরের যে জলীয় অংশটা সেটা বাষ্পীভবন হয়। কি বললাম? বাষ্পীভবন হবে। ওই যে জলটা ছিল সেটা বাষ্পীভবন হওয়ার জন্য কি হবে? দেহ থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করবে, দেহ থেকে একটু তাপ নেবে বাষ্পীভূত হওয়ার জন্য। সেই যে দেহ থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, তার জন্য হচ্ছে কি দেহের তাপমাত্রা কমে যায়, তখন ঠান্ডা অনুভূত হয়। এর পরের কোশ্চেনটা বলছে, জল দিয়ে ঘর মোছার পর ঘরের মেঝে ঠান্ডা হয় কেন? এই যে একটা কোশ্চেন থাকে, জল দিয়ে ঘরটা মোছা হলো, তারপর মেঝেটা ঠান্ডা হয় কেন? জল দিয়ে ঘর মোছার পর মেঝের জলটা কি হবে? বাষ্পীভবনের জন্য তার একটা প্রয়োজনীয় তাপ লাগবে, ঠিক আছে? সে যখন বাষ্পীভবন হতে যাবে তখন সেই যে প্রয়োজনীয় যে তাপটা সেটা ওই মেঝে থেকে সংগ্রহ করে, ঠিক আছে? যে তাপটা সংগ্রহ করে সেটা হচ্ছে লিন তাপ, ঠিক আছে? এবার সংগ্রহ করলে কি হয়? মেঝের উষ্ণতা কমে গেল, মেঝে থেকে তাপ নিয়ে নিলে তাহলে মেঝের উষ্ণতা কমে গেলে তখন মেঝটা ঠান্ডা হয়। এর পরের আরও একটা কোশ্চেন বলছি, গরমকালে ঘরে জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো থাকলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন? সেটা এরকমই হয়। ঠিক একই রকমভাবে গরমকালে যখন ভেজা পর্দার জলটা যে রয়েছে সেটা যখন বাষ্পীভবন হবে, তার জন্য কি হবে? ঘরের আশেপাশ থেকে লিন তাপ সংগ্রহ করবে, ঠিক আছে? লিন তাপ যখন নিয়ে বাষ্পীভবন হবে তখন ঘরের উষ্ণতা অনেকটা কমে যাবে, তখন সেটা ঠান্ডা অনুভূত হবে। এবার লিন তাপ অনেকক্ষণ বোঝালাম। এবার আসছি দ্বিতীয় যেটা ছিল, সেটা হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য তাপটা কি? ওখানে কি বলেছিলাম? যে উষ্ণতার পরিবর্তন ঘটানো যাবে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে। এখানে ঠিক তার উল্টোটা। এখানে কি বলেছে? পদার্থের অবস্থার পরিবর্তন না ঘটিয়ে উষ্ণতার পরিবর্তন করার জন্য যে তাপ প্রয়োগ করা হয় তাকে বলা হয় বোধগম্য তাপ। এরপর আসছে বিকীর্ণ তাপ। এটা বিকর্ণ হয়ে গেছে, এটা হবে বিকীর্ণ। বিকীর্ণ তাপ কি? যে তাপ কোনো বস্তুর উৎস থেকে বিকিরণ প্রলালিতে সঞ্চালিত হয় তাকে বলে বিকীর্ণ তাপ, যেটা বিকীর্ণ হয়, ঠিক আছে? সেটা হচ্ছে বিকীর্ণ তাপ, বিকিরণ হয় যেটা। তাহলে তিন ধরনের তাপ দেখলাম, এক হচ্ছে কি লিন তাপ, দুই হচ্ছে বোধগম্য তাপ, আর তিন হচ্ছে বিকীর্ণ তাপ। এই তিন ধরনের তাপ জানলাম, ঠিক আছে? এটা হচ্ছে তাপের প্রকারভেদ, ঠিক আছে? এই ক ধরনের তাপ। এছাড়াও আরেকটা তাপের নাম শুনে থাকি, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে? এই আপেক্ষিক তাপটা কি? আপেক্ষিক তাপ হলো কোনো পদার্থের একক ভরের, কোনো একটা নির্দিষ্ট ভরের উষ্ণতা 1 ডিগ্রি, মাত্র 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই তাপটাকে ওই নির্দিষ্ট পদার্থের আপেক্ষিক তাপ বলে। সিজিএস পদ্ধতিতে তাপের সংজ্ঞাটা কি? এটা জেনারেল একটা আপেক্ষিক তাপের সংজ্ঞা দিলাম। এবার বলছি সিজিএস পদ্ধতিতে এই তাপের সংজ্ঞা দিলে কেমন হবে। 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত ক্যালোরি তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে, ঠিক আছে? ক্যালোরির এটা আগে বললাম সংজ্ঞাটা। এবার সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা হচ্ছে এটা। এই পদ্ধতিতে, এই যে সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখানে দেওয়া আছে। এরপর আসছি এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? 1 কিলোগ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এবার এই যে একক, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল বার কেজি কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, ওকে? এইখানে জুল বার কেজি বা কেলভিন, আর এখানে রয়েছে জুল বার কেজি ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে এসআই পদ্ধতিতে। এবার কয়েকটা ইন্টারেস্টিং জিনিস বলছি যেগুলো পরীক্ষায় আসে। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝে? এগুলো পরীক্ষার সময় পরীক্ষায় আসে। এর উত্তরটা কি হবে? যে 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। ওকে, এর এই লাইনটার অর্থ হচ্ছে এই নিচের কথা। এরপরে আরো একটা কোশ্চেন বলছি, লোহার আপেক্ষিক তাপ
462 জুল পার কেজি কেলভিন বলতে কি বোঝো? কিছুই না, এটা খুবই সহজ জিনিস। তাহলে কি হবে, 1 কেজি, এটা 1 কেজি, এটা দেখাই যাচ্ছে যে এটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে, ঠিক আছে। এসআই পদ্ধতিতে কেজি সংখ্যাটা পড়লে, এসআই পদ্ধতি যে তার আপেক্ষিক তাপের সংখ্যাটা পড়লেই বুঝতে পারবে। 1 কেজি লোহার উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে 462 জুল তাপ শক্তির প্রয়োজন। এর অর্থ এটা। এবার এই যে আপেক্ষিক তাপ নিয়ে এত বাড়াবাড়ি করলাম, এই কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন। এই হচ্ছে জলের আপেক্ষিক তাপ। এবার আরও একটা জিনিস অনেকেই জানে না, সেজন্য বলে দিচ্ছি যে সেঁক দেওয়ার কাজে গরম জল ব্যবহার করা হয় কেন? অন্য কিছু ব্যবহার করতে পারি, কোনো কঠিন পদার্থ গরম করে সেঁক দিতে পারি, কিন্তু গরম জল ব্যবহার করা হয় কেন? তার কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ বেশি, ঠিক আছে। সেজন্য জলটা সবচেয়ে বেশি সময় ধরে গরম থাকে, ঠিক আছে। অন্যান্য কোনো বস্তুর থেকে জলটা সবচেয়ে বেশি সময় ধরে গরম থাকে, সেই জন্য সেঁক দেওয়ার কাজে গরম জলই ব্যবহার করা হয়। আরও একবার মনে করিয়ে দিই, এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা, এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এছাড়াও নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখবেন যাতে চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।